বাগেরহাট ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পুনর্বহাল দাবিতে বিক্ষোভ, ভাঙা সড়ক ও রেলপথ অবরোধ। পাবনার বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল। দাবি আদায়ের ভাষা এখন সড়ক মহাসড়ক অবরোধ। বিপাকে পরিবহন মালিক ও ব্যবসায়ীরা, ক্ষতিগ্রস্ত ব্যবসা বাণিজ্য, জনসাধারণের দুর্ভোগ। চাকসুতে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর রাকসুর নির্বাচনী প্রচারণা। হবিগঞ্জের রশিদপুরের ৩ নম্বর কূপের গ্যাস উত্তোলন প্রক্রিয়া শুরু। প্রতিদিন জাতীয় সঞ্চালন লাইনের সরবরাহ হবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস। এবং অনলাইন টিকিটিং ঘিরে পূর্বাঞ্চল রেলওয়েতে সক্রিয় কালোবাজারি চক্র, সোশ্যাল মিডিয়া সহ বিক্রি হচ্ছে প্রকাশ্যে। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছে বাগেরহাটবাসী। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এ বিষয়ে আরও জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামি, বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। যুথিকা, বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে কিন্তু আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ কর্মসূচি পালন করছে এখানকার সর্বদলীয় সম্মিলিত কমিটির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সহ বাগেরহাটবাসী। আজকেও আমরা দেখেছি সকাল 8টা থেকে এখন পর্যন্ত কিন্তু বাগেরহাটের সদরের সহ বিভিন্ন উপজেলার যে সরকারি দপ্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা অবরোধ করে রেখেছিল। সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছে। তবে ঠিক 11টা পর্যন্তই কিন্তু তারা বাগেরহাট সদরের যে কোর্ট চত্বর এবং ডিসি অফিসের সামনে যে অবস্থান কর্মসূচি ছিল সেটি কিন্তু করেছে। তবে 11টার পর থেকে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি শিথিল করেছে এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমরা এখন কোর্ট চত্বরে রয়েছে এবং কোর্টে সেবা প্রত্যাশীরা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কোর্টের মধ্যে কিন্তু তারা প্রবেশ করছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি নেওয়ার চেষ্টা করছেন। সকাল 8টা থেকে কিন্তু আমরা দেখেছি যে বেলা 11টা পর্যন্ত কিন্তু একেবারেই কোর্ট চত্বর এবং জেলা প্রশাসনের যে কার্যালয় রয়েছে সেটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছিল এবং এখানে নেতাকর্মীরা কিন্তু ঠিক প্রধান ফটকের ঠিক সামনে কিন্তু অবস্থান করছিল এবং তারা যেটি বলেছে যে মূলত নির্বাচন কমিশন গত 4 সেপ্টেম্বর যে প্রজ্ঞাপন জারি করেছে বাগেরহাটে 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি করে, সেই প্রজ্ঞাপনের বিপক্ষে কিন্তু তারা কথা বলেছেন এবং তারা যেটি বলছেন যে বাগেরহাটে মূলত এই 4টি আসনই বহাল রাখতে হবে এবং এই নির্বাচন কমিশন তাদের যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে যদি তারা সরে না আসে সেক্ষেত্রে কিন্তু এই যে আন্দোলন সেটি কিন্তু আরও বড় করে করা হবে। এখানে আমরা দেখেছি যে এখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির যারা নেতারা ছিলেন তারা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছেন এবং সাংবাদিকদের তারা আগামী যে 3 দিনের কর্মসূচি সেটি কিন্তু তারা ঘোষণা করেছেন। আজকে শুধুমাত্র বাগেরহাট সদরের যে অবস্থান কর্মসূচি ছিল সেটি থেকে তারা সরে গেছেন। তবে উপজেলা যে 9টি উপজেলা রয়েছে জেলার, প্রত্যেকটা উপজেলায় কিন্তু সরকারি দপ্তরের সামনে যে অবস্থান কর্মসূচি সেটি অব্যাহত রাখার আহ্বান তারা জানিয়েছেন। আগামী 3 দিনের যে কর্মসূচি তারা ঘোষণা করেছেন তার মধ্যে আগামীকালকে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল রাখা হয়েছে। তবে সেই হরতালের আওতায় কিন্তু জরুরি সেবা এবং সাইকেল, মোটরসাইকেল সহ স্থানীয় যে দোকানপাট সেগুলো কিন্তু খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মহাসড়ক থেকে কোনো প্রকার যান চলাচল করবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পরবর্তী যে 2 দিন রয়েছে সেই পরবর্তী 2 দিনে কিন্তু তারা সকাল থেকে বেলা 12টা পর্যন্ত, মানে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত আধাবেলা যে ধর্মঘট কর্মসূচি, হরতাল কর্মসূচি সেটি কিন্তু পালনের সিদ্ধান্ত তারা নিয়েছেন সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে। তো সব মিলিয়ে বললে চলে যে হরতাল, অবরোধ এবং বিক্ষোভ সব কিছুই কিন্তু চলছে বাগেরহাটে এই 4টি আসন পুনর্বহালের দাবিতে। তো এই ছিল আমার কাছে যুথিকা বাগেরহাট থেকে বিক্ষোভের সবশেষ খবর। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করছে বাগেরহাটবাসী, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।
ফরিদপুর ৪ সংসদীয় আসন সীমানা পুনর্বহালের দাবিতে পঞ্চম দিনের মতো মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এতে ঢাকার সাথে দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে জানাতে পুকুরিয়া বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। রেলপথ অবরোধে কী ধরনের দুর্ভোগ দেখতে পাচ্ছেন, আমাদের বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আপনাকে বলে রাখি, এই অবরোধের পঞ্চম দিনে কিন্তু আজকে যে আপনার কুষ্টিয়া থেকে যে ট্রেনটি ঢাকা যাচ্ছিল নকশিকাঁথা, সেই ট্রেনটি কিন্তু হামিদি নামক এলাকায় আটকে দেয় জনতা এবং ট্রেন সড়কে টায়ার জ্বালিয়ে গাছে গুড়ি ফেলে কিন্তু আটকে দেয় এবং এর ফলে কিন্তু ট্রেনের যে 8 থেকে 9টি বগি ছিল সেখানে যে যাত্রী ছিল তারা কিন্তু ট্রেন থেকে নেমে পায়ে হেঁটে তাদের বিভিন্ন গন্তব্যস্থানে যেতে হয় এবং বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের নিয়ে কিন্তু একটা কষ্ট করতে হয় তাদেরকে, আমরা এমনটি দেখেছি। তো এই আন্দোলনের ফলে কিন্তু দক্ষিণবঙ্গের সঙ্গে ট্রেনের যোগাযোগ, অর্থাৎ পটুয়ালীপাড়া থেকে ঢাকা, খুলনা থেকে ঢাকা এবং বেনাপোল থেকে ঢাকা যে ট্রেনের যে সংযোগটা, সেই সংযোগটা কিন্তু একরকম বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। অন্যদিকে ঢাকা বরিশাল, ঢাকা খুলনা মহাসড়কও কিন্তু সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন বলা চলে, যে এই অবস্থা এখন বিরাজমান। এবং এতে করে কিন্তু এই অঞ্চল যে মানুষগুলো বিভিন্ন জায়গায় যাতায়াত করে তারা কিন্তু একটা চরম দুর্ভোগে পড়েছে, আমরা দেখতে পেরেছি। অনেকে পায়ে হেঁটে 5 কিলো, কেউ 7 কিলো, কেউ 10 কিলো পায়ে হেঁটে কিন্তু তারা যাচ্ছে। এই অঞ্চলে মানুষের দাবিটা হচ্ছে যে ফরিদপুর 4 আসনের যে সংসদীয় আসন, এই আসনের যে 2টি ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে এবং সেই আসনে সংযুক্ত করা হয়েছে, সেখানে কিন্তু যাতে কোনোভাবেই তারা যাবে না, এই কারণেই তো মূলত তারা এই আন্দোলনটা করছে। এবং তারা কিন্তু এই মুহূর্তে আপনার 10টি স্পটে কিন্তু ব্যারিকেড দিয়েছে এবং টায়ার জ্বালিয়ে গাছে গুলি ফেলে বিদ্যুতের তার ফেলে কিন্তু এই অবরোধ তারা কর্মসূচি পালন করছে। তো যার ফলে কিন্তু যান যোগাযোগ একেবারেই বন্ধ। শুধুমাত্র ফায়ার সার্ভিস এবং জরুরি যে খাদ্য সামগ্রী নেওয়ার জন্য বা ওষুধপত্র নেওয়ার জন্য যে গাড়িগুলো আছে সেটাই চেক করে কিন্তু তারা ছাড়ছে, এমনটি আমরা দেখতে পেরেছি। আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর জেলা পুলিশ সুপারের সঙ্গে আব্দুল জলিল। তিনি বলেছেন যে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের পদক্ষেপ নেবে এবং তারা কিন্তু ভাঙা সদরে কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়ে প্রস্তুত রয়েছে। তারা হয়তো যে কোনো সময় মুভমেন্টে যাবে, এমনটি আমরা জানতে পেরেছি। আরেকটি কথা বলে রাখি যে গতকালকে রাতেই আগেই ভাঙ্গার এই আন্দোলনের যে সর্বদলীয় ঐক্য পরিষদের যে অন্যতম সমন্বয়কারী সিদ্দিকুর রহমান, যিনি আলগী ইউনিয়নের চেয়ারম্যান, তাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে। এই খবরটিও কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়েছে। তো সব মিলিয়ে আপনাকে বলতে হয় যে ভাঙ্গার পরিস্থিতি কিন্তু এখন বেশ উত্তপ্ত অবস্থা রয়েছে এবং যার ফলে কিন্তু এই অঞ্চলের মানুষ একেবারেই মানে জীবনযাত্রা কিন্তু হুমকির মধ্যে পড়েছে এবং রাজধানী ঢাকার সঙ্গে তাদের যোগাযোগ একেবারেই বন্ধ বলা চলে। তো এ ছিল ফরিদপুরের সড়ক অবরোধের সর্বশেষ খবর। জ্যোতিকা। সীমানা পুনর্বহালের দাবিতে পঞ্চম দিনের মতো মহাসড়ক রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান শিপন। দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মহাসড়ক ও সড়ক অবরোধ করা হচ্ছে। দাবি আদায়ের ভাষা মহাসড়ক অবরোধ হওয়ায় ভোগান্তিতে পড়ছেন সড়ক ব্যবহারকারী অসংখ্য মানুষ। ভুক্তভোগীরা বলছেন এই পরিস্থিতির অবসান চান তারা। এদিকে পরিবহন মালিক ও ব্যবসায়ীরা নেতাদের মতে মহাসড়ক অবরোধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। বিস্তারিত ফিরদাউস সোহাগের প্রতিবেদনে। দেশের বিভিন্ন স্থানের মতো বরিশালেও একের পর এক দাবিতে সড়ক মহাসড়ক অবরোধ করছেন বিক্ষুব্ধরা। সম্প্রতি আলাদা আলাদা আন্দোলন হয় নগরের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ 3 দফা দাবি ও সরকারি প্রকৌশলী কলেজের প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের দাবিতে। এছাড়া ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবিতে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এতে ভোগান্তি হয় 21 জেলার মানুষের। এই যে বাচ্চাদেরকে নিয়ে দুর্ভোগ, এই মানুষজন যাত্রীরা বসে রয়েছে, আমরা বসে, সবাই বসে রয়েছি, কত হাজার হাজার গাড়ি আটকা দোনো সাইডেই। এটা যে কোনো একটা জায়গা নির্ধারিত করবে, ওইখানে তারা আন্দোলন করবে। কথায় কথায় তারা রাস্তা বন্ধ করে দেয়, আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয়। এমন একটা রুলস তৈরি করতে হবে যেন তারা সড়ক অবরোধ করে কোনো রকমের কোনো আন্দোলন না করে। 2022 সালে পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল কুয়াকাটা রুটে বেড়েছে যাত্রীবাহী বাসের চলাচল। বরিশালের উপর দিয়ে প্রতিদিন রাজধানীতে যাতায়াত করে 1000 যাত্রীবাহী বাস। তবে বারবার মহাসড়ক অবরোধে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে পরিবহন খাত। বিশেষ করে পরিবহন জগৎটা ক্ষতিগ্রস্ত বেশি, আর সাধারণ মানুষের জানমালের ক্ষতি হয়। দ্বিতীয়ত সাধারণ মানুষ তাদের ছোট বাচ্চা কাচ্চা নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তায় জামে আটকে থাকা, এটা তো একটা কঠিন কষ্টকর ব্যাপার।
এটা সরকারের এইটার প্রতি দৃষ্টি দেওয়া উচিত। তাই এরা আন্দোলন করুক, আর আন্দোলন একটা সাইড ধরিয়ে করুক, মানববন্ধন করুক, কিন্তু এইভাবে রাস্তা ব্লক করিয়া সাধারণ মানুষের চলাচলের রাস্তা সেইটাও থাকবে না, সাধারণ মানুষের স্বাধীনতা বোধটুকুও থাকবে না, কথা বললে তাদেরকে অপদস্থ করা হয়। পর্যটন মৌসুম ছাড়াও প্রায় সারা বছরই ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক দিয়ে যাতায়াত করেন দেশি বিদেশি পর্যটকরা, কিন্তু মহাসড়ক অবরোধের কারণে ব্যবসা বাণিজ্যও পড়েছে নেতিবাচক প্রভাব। যারা মহাসড়ক অবরোধ করে, আপনারা দয়া করে মহাসড়ক অবরোধ করবেন না। আপনারা গণমাধ্যমের মাধ্যমে অথবা আপনাদের দাবিগুলো যে ডিপার্টমেন্টের প্রতি আপনাদের দাবি তুলতে চান সেই সব ডিপার্টমেন্টের মাধ্যমে আপনারা দাবিগুলি তোলেন। রাজনৈতিক সরকার না থাকার কারণেই যে যার মতো দাবি নিয়ে রাস্তায় নামছে বলে মনে করছেন অনেকে। সমস্যা সমাধানে মানসিকতার পরিবর্তনের তাগিদ পুলিশের। মহাসড়ক অবরোধ করা যাত্রী সাধারণের যে কষ্ট হচ্ছে, এই বিষয়গুলো বিবেচনা করে আপনি দেখেছেন যে ওরা মহাসড়ক থেকে বহু আগেই অবরোধ তুলে নিয়েছে। একটা যে কোনো ছোটোখাটো ইস্যু নিয়েই রাস্তায় নামতেছে, শ্রমিকরা নামতেছে, ছাত্ররা নামতেছে, এই আর কি। তো এখন এইটার জন্য আমি মনে করি সমাধান এটা যে এই জিনিসগুলো আসলে রাজনৈতিক হস্তক্ষেপ দরকার, না হলে হয় না। কারণ বর্তমানে যেহেতু বুঝছেন রাজনৈতিক সরকার নেই। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সংস্কার আন্দোলনে আগস্ট মাসেই ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হয় টানা 7 দিন। চাইলেই মহাসড়কে ব্যারিকেড দিয়ে মানুষের স্বাধীনতা ক্ষুণ্ণ করা সমীচীন নয়। মহাসড়ক থাকবে যাতায়াতের জন্য নিরাপদ, কিন্তু দেশে কতটা হচ্ছে এর বাস্তবায়ন, এই প্রশ্ন এখন ভুক্তভোগীদের। ফিরদাউস সোহাগ, এখন বরিশাল। শেরপুরে টানা 1 সপ্তাহ ধরে তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে এলাকাবাসী। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এ নিয়ে আরও জানাতে শহর থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, যানজট নিরসনে প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। দেখেছি যে গত সপ্তাহ ধরে কিন্তু শেরপুরে যানজট তীব্র আকার ধারণ করেছে। আমরা বিগত দিনে দেখেছিলাম যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট থাকলেও রাতে কিন্তু যানজট অনেকটাই কমে যায়, কিন্তু বেশ কয়েকদিন থেকে আমরা খেয়াল করছি যে দীর্ঘ রাত পোহালেও কিন্তু এই যানজটের যে ধারাবাহিকতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। তো আমরা বেশ কয়েকজন যাত্রী এবং যারা এই জেলা শহরবাসী আছে সেই নাগরিকদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত যত্রতত্র এইসব ব্যাটারি চালিত রিক্সার পার্কিং, যাত্রী ওঠানামা করানো এবং লেন না মিলে চলাচল করা সহ বিভিন্ন বিষয় কিন্তু এই যানজটের তীব্র আকার ধারণ করছে। তারা বলছে যে যারা ব্যাটারি চালিত রিক্সা চালায় তাদের বেশিরভাগই কিন্তু অদক্ষ এবং তাদের নেই কোনো প্রকার ট্রাফিক আইন মেনে চলার কোনো প্রবণতা। তো এই বিষয়ে আমরা পৌরসভা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। পৌরসভা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে শেরপুর পৌরসভার মধ্যে যে 9টি ওয়ার্ড রয়েছে এখানে 5000 ব্যাটারি চালিত অটোরিকশা চলার অনুমতি থাকলেও কিন্তু প্রতিদিন প্রায় 10,000-এরও অধিক এই অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা কিন্তু চলাচল করছে। তো পৌরসভা কর্তৃপক্ষ বলছে তারা তাদের জনবল সংকটের কারণে তারা প্রতিদিনই তারা যে এই ভ্রাম্যমাণ আদালত যে সহযোগিতা করে সেটা তারা করতে পারছে না, তবে বিশেষ দিনগুলো তারা সহযোগিতা করছেন। তবে তারা বলছেন যে বিশেষ করে সপ্তাহে একদিন হলো তারা এই অবৈধ অটোরিকশার বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করছেন এবং তাদেরকে ন্যূনতম 1000 টাকা জরিমানা করা হচ্ছে। তো এই বিষয়ে আমরা জেলা পুলিশের সাথে কথা বললাম। জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে মূলত প্রধান সড়কগুলোতে ট্রাফিক তাদের দায়িত্ব পালন করে এবং এই ব্যাটারি চালিত অবৈধ যে অটোরিকশাগুলো রয়েছে সেটা কিন্তু তারা পুলিশ বলছেন যে বিভিন্ন অলিগলি যে রয়েছে যেখানে শহরে প্রবেশ মুখ ছাড়া অন্যান্য যে বিভিন্ন অলিগলি রয়েছে সেগুলো দিয়ে কিন্তু তারা জেলা শহরে প্রবেশ করছে এবং তীব্র আকার ধারণ করছে এই যানজটের সমস্যা। তো জেলা পুলিশ বলছেন তারাও বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছেন এবং এই অবৈধ অটোরিকশা চালকদের বিরুদ্ধে কিন্তু তারা মামলা এবং আর্থিক জরিমানা তারা করছেন। তো আমরা যাত্রীর সাথে কথা বলছি, যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে সকাল 10টা থেকে শুরু করে 11টা এবং দুপুরের পর থেকে টানা 10টা পর্যন্ত এই যানজট তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে যারা অফিসগামী মানুষ এবং স্কুল এবং কলেজগামী ছাত্রছাত্রী শিক্ষার্থী এবং বিশেষ করে আমি যদি আরেকটু জানাই যে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স কিন্তু দীর্ঘ সময় এই যানজটে আটকে থাকতে হচ্ছে এবং বিশেষ করে যে যাত্রীদের হয়রানি এবং নাগরিক হয়রানি কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। তবে জেলা পুলিশ কর্তৃপক্ষ বলছে যে যদি পৌরসভা এবং জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এইসব চালকদের একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে হয়তো তারা এই যানজট থেকে তারা যানজট বিষয় এবং এই অবৈধ ব্যাটারি চালিত রিকশার যে নিয়ম কানুন সে বিষয়ে তারা জানতে পারবেন। তো এই বিষয়ে আমরা বিআরটিএ কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। বিআরটিএ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে এইসব অবৈধ রিকশা সড়ক এবং মহাসড়কে চলাচল একদমই নিষিদ্ধ। তারপরে পৌর কর্তৃপক্ষ তাদের আয়ের দিক নিম্ন আয়ের মানুষ যেহেতু তাদের আয়ের দিক তাকিয়ে তাদেরকে লাইসেন্স দিয়েছে।
তবে অনেকে লাইসেন্স না নিয়ে কিন্তু অবৈধভাবে ব্যাটারি রিক্সা চালিত রিক্সা কিন্তু তারা শহরে চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে আরেকটা জিনিস যদি আমি জানাই যে আমরা দেখেছি যে বছর 3 আগে কিন্তু এই অটো রিক্সাগুলোতে লাল এবং কমলা রং করে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ করে জোর এবং বেজুর তারিখে এই অটো রিক্সাগুলো চলাচলের একটি নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। তবে কোনো অটো রিক্সায় কিন্তু এই নিয়ম না মেনে তারা কিন্তু প্রতিদিনই এই অটো রিক্সাগুলো নিয়ে তারা বের হচ্ছে এবং শহরে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি করছেন। তো যদি এই ছিল শেরপুর থেকে আমার কাছে এই ব্যাটারি চালিত রিক্সার সর্বশেষ তথ্য। তীব্র যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। শেরপুর থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। নিয়মিত টিকিট কালোবাজারের কবলে পূর্বাঞ্চল রেলওয়ে অনলাইনে টিকিট কাটার সুবিধা ব্যবহার করে টিকিটের নতুন জালিয়াতি শুরু করেছে কালোবাজারিরা। বিভিন্ন জনের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তা দিয়ে টিকিট কেটে বিক্রি করা হচ্ছে সোশ্যাল অ্যাপে ও সশরীরে। কৌশলে বিক্রি করা হয় অপ্রাপ্তবয়স্ক যাত্রীর টিকিটও। ব্রাহ্মণবাড়িয়ার 3টি স্টেশনে টিকিট কালোবাজারি নিয়ন্ত্রণ করছে একটি চক্র। কিভাবে চলছে এই কালোবাজারি অনুসন্ধান করেছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। জরুরি কাজে ঢাকায় যাবেন শিপন কর্মকার। কয়েকদিন ধরে অনলাইনে চেষ্টা করেও মেলেনি টিকিট। কাউন্টারেও না পেয়ে হতাশ তিনি। শেষমেশ একজনের কাছ থেকে ঢাকাগামী 150 টাকার চট্টলা এক্সপ্রেসের টিকিট কেনেন 300 টাকায়। বিকাশে টাকা পাঠানোর পর মুহূর্তেই টিকিট চলে আসে হোয়াটসঅ্যাপে। কত পড়বো? হোয়াটসঅ্যাপে দিবেন? আচ্ছা। শিপনের মতো এমন দুর্ভোগে পূর্বাঞ্চল রেলে ভ্রমণ করা হাজার হাজার যাত্রী। তাদের অভিযোগ 10 দিন আগে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় সব রুটের টিকিট। একটি চক্র আগেই রেল সেবা অ্যাপে লগ ইন করে রাখে, এরপর টিকিট কেটে নেয় বিভিন্ন জনের এনআইডি দিয়ে, বিক্রি করে চড়া দামে। আধা ঘন্টা 40 মিনিট ধরে টিকিট কাটার জন্য চেষ্টা করতেছি। কাউন্টারে জিজ্ঞাসা করলাম, টিকিট নাই। এখন আশেপাশে ঘোরাফেরা করলে ব্ল্যাকারের টিকিটের অভাব নাই। আমার কাঙ্ক্ষিত গন্তব্য ব্রাউনবাড়ি থেকে ঢাকা, আমার টিকিট কাটতে হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা অধিক মূল্যে। এনআইডির সাথে যদি টিকিটের চেকিংটা 100% না করা যায় তাহলে এই ব্ল্যাক বন্ধ করা যাবে না। যে পারুল বেগমের এনআইডি দিয়ে কাটা টিকিটে ভ্রমণ করেন শিপন, তার দেখা মেলে বিজয়নগরের কাঞ্চনপুর গ্রামে। তার দাবি, গত 5 বছরও ট্রেনে ভ্রমণ করেননি। ফটোকপির দোকান থেকেই এনআইডির কপি পেয়েছে কালোবাজারিরা, এমন শঙ্কা তার। 5 বছরের ভিতরে ঢাকা আমি একবার যাওয়া হইছে না, তাহলে আমি কিভাবে টিকিট কাটুম? ব্রাহ্মণবাড়িয়া, কসবা, আখাউড়া ও আজমপুর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি নিয়মিত চিত্র, যা নিয়ন্ত্রণের অভিযোগ বিদেশ ফেরত যুবক রাজীব পাঠানের বিরুদ্ধে। তার এজেন্টরা ব্রাহ্মণবাড়িয়া, আজমপুর ও কসবা স্টেশনে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রুটের অন্তত 200 টিকিট বিক্রি করেন। কসবা স্টেশনে কালোবাজারির সময় টিকিট সহ ধরা পড়ে তার 2 এজেন্ট। যারা প্ল্যাটফর্মে টিকিট বিক্রি করার চেষ্টা করে, তো আমরা তাদের বিষয়ে সবসময় আমরা কঠোর অবস্থানে থাকি। কোনোভাবেই যারা প্ল্যাটফর্মে এবং অনলাইন টিকিট কালোবাজারি বিক্রি করতে না পারে সে বিষয়ে আমরা সর্বস্তরে সতর্ক থাকি। পুলিশ জানায়, পরিচিত জন ছাড়াও আশপাশের গ্রামবাসীর এনআইডি নাম্বার দিয়ে প্রতিনিয়ত টিকিট বেচাকেনা করছে এই চক্রটি। কসবার বুগির গ্রামের সোহেরা বেগম তেমনই একজন। জীবনে কখনো ট্রেনেই ওঠেননি তিনি, নেই স্মার্টফোনও, অথচ তার এনআইডি ব্যবহার করে অ্যাপের মাধ্যমে কাটা টিকিট বিক্রি হচ্ছে কালোবাজারে। আপনি কি মোবাইল চালাতে পারেন? না না, আমি তো পারি না। ও কলাইলে কোটি মোবাইলে ছোট মোবাইল দিতে না, এই দিতে। আর সদর উপজেলার কোড্ডা গ্রামের রেজাউলের ঘটনাটি একটু ভিন্ন। কালোবাজারিরা তার এনআইডি নম্বর ব্যবহার করলেও ব্যবহার করেছে ভিন্ন নাম, তাই রেল সেবা অ্যাপে অ্যাকাউন্ট খুলতে পারছেন না তিনি। তো এরকম একবার কল আসছে, আমি বুঝি নাই। আবার দেখি কি আবার 2-3 ঘন্টা পর আবার আরেকজন কল দিছে, ভাই 2টা টিকিট নিছি, আমার তো আরো 2টা টিকিট লাগবে, আপনাকে আমাকে ইমার্জেন্সি ভাবে দিতে পারবেন কিনা? আমি তো অবাক হয়ে গেলাম, আরে কি একটু পর পর টিকিটের জন্য আমারে কল দিতেছে। ব্রাহ্মণবাড়িয়া, কসবা, আখাউড়া ও আজমপুর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি চক্রে সক্রিয় অন্তত 30 জন। কালোবাজারে প্রতিদিন লক্ষাধিক টাকার টিকিট বিক্রির তথ্য মিলে অনুসন্ধানে। দ্বিগুণ দামে টিকিট বিক্রির পর চলে ভাগবাটোয়ারা। এই অঞ্চলের মধ্যে তো সবচাইতে বড় হচ্ছে নিয়ন্ত্রক হচ্ছে এই যে রাজীব পাঠান, সেই কি নিয়ন্ত্রণ করে? প্রায় বেশিরভাগ ব্রাহ্মণবাড়িয়া বা কসবা প্রায় নিয়ন্ত্রণ করলে তারা নিয়ন্ত্রিত সংখ্যা। তবে আগে আখাউড়ার 2 কালোবাজারিকে টিকিট দিলেও এখন টিকিট বিক্রি করেন না বলে দাবি চক্রের মূল হোতার। আমি টিকিট কোনোটা বেচছি না, আমি কোনো একটা সময় হিরণ দিতাম। সোহেল ভাই ছিল আহরাম, সোহেল ভাই আর আমার থেকে নিত। এখন আর মানে সোহেল ভাই দিতে জিজ্ঞাসা থাকে আমাকে 4-5 বছর, আর হিরোনের সাথে আমার কথা হয় না 2-3 বছর।
স্টেশন মাস্টারের দাবি, প্ল্যাটফর্মের বাইরে টিকিট কালোবাজারির দায় রেলওয়ের নয়। আর চক্রের হোতাকে নজরদারিতে রাখার কথা জানান ওসি। অর্ডার আইডি দিয়ে ওরা খাটে কি না এটা আমরা অবগত না, কারণ যেহেতু এটা আমার স্টেশনের না। এখন যার আইডি সেই টিকিট কাটতেছে, সার্ভার তো আর দেখতেছে না যে কে ব্ল্যাকার আর কে প্যাসেঞ্জার। এই বিষয়ে তার বিরুদ্ধে আমি সহ আমাদের জেলা ডিবি গোয়েন্দা পুলিশ সহ আমরা তাদেরকে কাজ করতেছি তাদের বিষয়ে। রেলের টিকিটের অনিয়ম ও কালোবাজারি ঠেকাতে 2012 সালে চালু করা হয় ই-টিকিটিং সিস্টেম। অপরাধ করলেও সহজেই জামিন পেয়ে আবার চলে কালোবাজারি। তাই কঠোর আইন প্রণয়নের পরামর্শ আইনজীবীদের। আপনি টিকিট কালোবাজারিকে ট্রায়াল পর্যন্ত আটকে রাখেন, জামিনটা রিজেক্ট করেন, তাইলে তো তার একটা শাস্তি হবে যে না হাইকোর্টে গিয়ে জামিন আনতে হয়। অতএব এই জিনিসটা আমরা না করি বা অন্য কোনো প্রফেশনে যাই। ভোগান্তি কমাতে তৈরি করা হয়েছিল অনলাইন টিকিট সিস্টেম, আর তা তৈরিতে খরচ হয়েছে জনগণেরই টাকা। অথচ সেই জনগণই এখন সবচাইতে বেশি ভোগান্তিতে পড়ছে। হাতে একটা ফোন, কিছু এনআইডি আর কিছু মানুষের সহযোগিতা থাকলেই এখন যে কেউ হয়ে উঠতে পারে এই টিকিট নিয়ন্ত্রণের রাজা। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে আজ থেকে শুরু হয়েছে মনোনয়ন ফর্ম বিতরণ। এ নিয়ে বিস্তারিত জানাতে চাকসু ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম কেমন চলছে জানাবেন? জ্যোতিকা, সকাল 9:30 থেকে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি একজন কেন্দ্রীয় সংসদের খেলাধুলা বিষয়ক সম্পাদকের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং অন্য একজন হল সংসদ নির্বাচনের AF রহমান হল থেকে তিনি দপ্তর সম্পাদক পদের ফর্ম নির্বাচন করার জন্য ফর্ম সংগ্রহ করেছেন। এবং এখন পর্যন্ত যেহেতু আজকে সকাল থেকে কিছুটা বৈরী আবহাওয়া, চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যারা নির্বাচন কমিশনার রয়েছেন তারা ধারণা করছেন যে হয়তো বা গড়া বা সাথে সাথে যে মনোনয়ন ফর্ম সংগ্রহের যে কার্যক্রম সেটি আরও বেগবান হবে। তবে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এই মনোনয়ন ফর্মের যে কার্যক্রম সেটি চলছে এবং প্রায় 3 যুগ পরে এই যে চাকসু নির্বাচন, সেই চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটিকে ঘিরে কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে আমরা দেখতে পেয়েছি। এরই মধ্যে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে তারা প্যানেল তৈরির প্রস্তুতির কার্যক্রম শুরু করেছেন এবং যেহেতু মনোনয়ন ফর্ম আজ থেকে শুরু হয়েছে এবং মনোনয়ন বিতরণের কার্যক্রম চলবে কিন্তু মঙ্গলবার পর্যন্ত। তবে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বুধবার পর্যন্ত এবং বুধবার জমা দেওয়ার পরে বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম শুরু হবে বা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম চলবে এবং এরপরে 21 সেপ্টেম্বর রবিবার প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপরেই কিন্তু সেই তালিকা অনুযায়ী আপত্তি জানানো শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার। এবং সেই লক্ষ্যে কিন্তু নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছে এবং এরই মধ্যে নির্বাচনের যে ভোটার তালিকা, চূড়ান্ত যে ভোটার তালিকা, সেই চূড়ান্ত ভোটার তালিকাও কিন্তু প্রকাশ করেছে নির্বাচন কমিশন এবং সেই চূড়ান্ত ভোটার তালিকায় কিন্তু বেশ ভোটার কিছুটা বেড়েছে। 1764 জন ভোটার বেড়ে মোট ভোটার হয়েছে 27,634 জন। এবং এই জায়গা থেকে যদি বলি যে আজকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন, আপনি জেনে থাকবেন এরই মধ্যে নির্বাচন কমিশন ঘোষণা করেছে যারা নির্বাচনে অংশ নিতে চাইছে তাদের ডোপ টেস্ট কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এবং আজকে এখান থেকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন তারা এই মনোনয়ন ফর্মের যেই টাকা জমাদানের যে রসিদ, সেই রসিদ এবং সেই রসিদ নিয়ে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার রয়েছে সেই মেডিকেল সেন্টারে তারা যাবেন এবং সেখানে গিয়ে তারা যেই ডোপ টেস্ট, সেই ডোপ টেস্ট করবেন এবং ডোপ টেস্ট করার পরে সেই ডোপ টেস্টের যে রসিদ, সেই রসিদটি কিন্তু আবার এই মনোনয়নপত্রের সাথে এখানে এসে জমা দিতে হবে। অর্থাৎ মনোনয়নপত্রের সাথে সেই ডোপ টেস্টের রসিদটি জমা দিতে হবে এবং ডোপ টেস্টের যে ফলাফল সেটি কিন্তু নির্বাচন কমিশনের কাছে অটোমেটিক্যালি চলে আসবে, শিক্ষার্থীরা সেই বিষয়টি জানতে পারবেন এবং সেই ডোপ টেস্টের ফলাফলের ভিত্তিতে কিন্তু মনোনয়নপত্র থাকা না থাকা অনেকটা নির্ভর করছে এবং সেটি মনোনয়নপত্র বৈধ হওয়ার অন্যতম একটি নিয়ামক হিসেবে বলা হচ্ছে। এবং এই যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে প্রায় 36 বছর পর, সেখানে 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে কেন্দ্রীয় সংসদে এবং এর বাইরে হল সংসদ নির্বাচনে কিন্তু প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ধারণা করা হচ্ছে একটি উৎসবমুখর পরিবেশে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ এর আগে শিক্ষার্থী সেই সাথে বিভিন্ন সংগঠনের যে সকল দাবি দেওয়া বা সংস্কারমূলক যে বক্তব্যগুলো ছিল সেগুলো কিন্তু প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠক করা হয়েছে এবং তারা কিন্তু তাদের আপত্তি জানিয়েছিলেন এবং সেই অনুযায়ী প্রশাসন কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু তারা সংশোধন করেছেন বা পরিমার্জন করেছেন এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি গঠনতন্ত্রে 5টি পদ বাতিল করে নতুন করে 5টি পদ তৈরি করা হয়েছে এবং সব মিলিয়ে 28টি পদে কিন্তু কেন্দ্রীয় সংসদে নির্বাচন করা যাবে।
এবং আগামী 12ই অক্টোবর চট্টগ্রাম যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে এর মধ্যে ছাত্র সংগঠনগুলো তাদের নিজেদের যে প্রার্থী সেটি তারা এর মধ্যে প্রস্তুত করছেন। তবে ধারণা করা হচ্ছে যে মনোনয়নপত্র বিতরণের যে শেষ দিন মঙ্গলবার, সেদিন হয়তোবা তারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবং সেই সময়টায় আরও জমজমাট পরিবেশ বিরাজ করবে এই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের এই জায়গাটিতে। জ্যোতিকা, চাকসু নির্বাচন আজ থেকে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান। এবার চলে যাচ্ছি রাজশাহীতে। রাকসু নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ আজ, এরপর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এ বিষয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের সবশেষ খবর কি দেখছেন, জানাবেন। জ্যোতিকা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের জন্য ইতিমধ্যে যারা প্রার্থীর মনোনয়ন ফর্ম তুলেছেন তাদের মধ্যে অনেকেই তার মনোনয়ন ফর্ম প্রত্যাহার করে নিয়েছেন। সবশেষ তথ্য মতে সিনেট এবং কেন্দ্রীয় সংসদে 308 জনের মতো প্রার্থী এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন বিভিন্ন পদের বিপরীতে। এখন পর্যন্ত চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি কিন্তু প্রকাশ করা হয়নি। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনারের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে তাদের যে আনুষ্ঠানিকতা আরও আছে, সেই আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ার পরপরই তারা মূলত চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি কিন্তু প্রকাশ করবেন। এবং আমরা দেখতে পেয়েছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে এখন যে আবাসিক 17টি হল রয়েছে, সেই 17টি হলের প্রভোস্ট মহোদয়দের নিয়ে তারা কিন্তু একটি বৈঠক ডেকেছেন। সেই বৈঠকেই তারা মূলত আবাসিক যে হলগুলো রয়েছে সেখানে হল সংসদের যেসব প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের ব্যালট নম্বর কি করবেন সেই বিষয়ে তারা একটা সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন। এবং সেই সিদ্ধান্তটি হতে পারে সেখানে তারা লটারির মাধ্যমে তাদের ব্যালট নম্বরটা দিয়ে দিবেন। পাশাপাশি আজ বেলা 3টায় কিন্তু সিনেট ভবনে রাকসুর কেন্দ্রীয় সংসদ এবং সিনেটের জন্য যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের কিন্তু ব্যালট নম্বর দেওয়া হবে লটারির মাধ্যমে, এমনটিও তথ্য কিন্তু আমাদের জানিয়েছেন। তবে এখন পর্যন্ত নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু যত সময় গড়াচ্ছে ততই কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কারণ আমরা জানি যে আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন হবে। তার আগে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মূলত যারা প্রার্থী আছেন তাদের যে প্রচারণার কার্যক্রম সেটি কিন্তু তারা শুরু করবেন। তারা শুধুমাত্র অপেক্ষায় আছেন কখন চূড়ান্ত প্রার্থী তালিকাটি প্রকাশ করা হবে, কারণ চূড়ান্ত প্রার্থী তালিকা যখন প্রকাশ করা হবে তার পরপরই তারা বিধি মোতাবেক তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যেতে পারবেন। কারণ এর আগে যদি কেউ প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করে তাহলে নির্বাচন কমিশন তার যে মনোনয়ন ফর্ম সেটি কিন্তু বাতিল করতে পারবেন বলেও কিন্তু আমাদের জানিয়েছেন। তবে যত সময় গড়াচ্ছে প্রার্থী এবং ভোটারদের মধ্যে এক ধরনের আবেগ এবং উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, সময়ের সঙ্গে সঙ্গে এটি আরও বৃদ্ধি পাবে বলেও আমরা জানতে পেরেছি। জ্যোতিকা, এই ছিল রাকসুর সবশেষ তথ্য আমার কাছে। হবিগঞ্জের রশিদপুরের 3 নম্বর কূপের গ্যাস উত্তোলন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গ্যাস কূপ থেকে প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে জাতীয় সঞ্চালন লাইনে। এ নিয়ে আরও জানাতে হবিগঞ্জের বাহুবলের রশিদপুর গ্যাস ফিল্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলজার আহমেদ। গোলজার, এই গ্যাস কূপ জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে কেমন ভূমিকা রাখবে, জানাবেন। দেখুন, আসলে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের নিয়ন্ত্রণাধীন যে সকল কূপগুলো আছে সেগুলো দীর্ঘদিন থেকে আসলে ওয়ার্ক ওভার প্রক্রিয়া চলমান ছিল। তারই একটি অংশ হচ্ছে রশিদপুরের যে কূপ নাম্বার 3, এই 3-এর ওয়ার্ক ওভার কাজ ইতিমধ্যে শেষ করেছে এবং গত 2 মাস আগে এই কাজ শুরু হয়েছিল, সেটি আনুষ্ঠানিকভাবে গত 1 সপ্তাহ আগে তারা শেষ করতে পেরেছে। আজকে এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করার কথা রয়েছে। ইতিমধ্যে আসলে জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করার জন্য যে সকল আনুষ্ঠানিক প্রক্রিয়া দরকার সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হচ্ছে ধীরে ধীরে। তারা বলছেন যে একটু সময় লাগবে। তবে ন্যাশনাল গ্রিডে যুক্ত হওয়ার জন্য যে সকল প্রক্রিয়া, অর্থাৎ গ্যাস লাইন, পাইপলাইন টানা, ইতিমধ্যে আগে যেহেতু এখান থেকে গ্যাস উত্তোলিত হতো তার পুরনোটাই ছিল, সুতরাং নতুন স্তর থেকে যে গ্যাসটা আনা হবে সেই গ্যাসটাই মূলত যুক্ত করা হবে। ইতিমধ্যে কর্তৃপক্ষ যেটি বলছে যে এই রশিদপুর অঞ্চলে প্রায় রশিদপুর গ্যাস ফিল্ডের নিয়ন্ত্রণাধীন আছে 11টি কূপ, তার মধ্যে 7টি উৎপাদনে রয়েছে। আজকে যদি এটি সরাসরি উৎপাদনে যায় সেক্ষেত্রে হচ্ছে 8টি হবে এবং এই ক্ষেত্রে
ক্ষেত্রে এখান থেকে প্রতিদিন যে পরিমাণ গ্যাস মজুদ আছে তারা বলছেন 10 বছর পর্যন্ত এই গ্যাস উত্তোলন করা যাবে এবং প্রতিদিন প্রায় 8 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবেন। তো বর্তমানে জ্বালানি সংকটের এই সময়ে এই যে প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করলে একদিকে যেমন শিল্প খাতের ব্যবহারটা বৃদ্ধি পাবে, অন্যদিকে কিছুটা হলেও যে স্বস্তির খবর বিশেষ করে জ্বালানি খাতের জন্য। তবে এখানে একটা বিষয় আছে, যেহেতু এটা ওয়ার্কওভার প্রক্রিয়া ছিল এবং ওয়ার্কওভার থেকে নতুন আরেকটি স্তর থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে, এখানে কনডেনসেটের পরিমাণটা আসলে তুলনামূলকভাবে অন্যান্য কূপ থেকে যে পরিমাণ কনডেনসেট পায় তার তুলনায় কিছুটা কম রয়েছে। অর্থাৎ এখানে প্রতি মিলিয়ন ঘনফুট গ্যাসের সাথে সর্বোচ্চ 1 ব্যারেল কনডেনসেট পাওয়া যাবে, যেখানে আমরা দেখছি যে অন্যান্য কূপে বিশেষ করে বিয়ানীবাজার কিংবা হরিপুর অথবা গোলাপগঞ্জে যে কৈলাসটিলা গ্যাস কূপগুলো আছে সেখানে প্রতি মিলিয়ন ঘনফুটের সাথে প্রায় 15 থেকে 17 ব্যারেল কনডেনসেট মূলত পাওয়া যায়। তো এখানে কনডেনসেটের পরিমাণ এর জন্য কম যে তারা বলছেন যে এখানে গ্যাসের চাপ থাকলেও বিশেষ করে অন্যান্য তেল জাতীয় যে সকল পদার্থ আছে সেটি কম। তবে তারা বলছেন যেহেতু এটি দীর্ঘ প্রসেসের একটি প্রক্রিয়া ছিল এবং 2023 সাল থেকে মূলত সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের নিয়ন্ত্রণাধীন যে সকল ফিল্ডগুলো রয়েছে তার মধ্যে যে কূপগুলো আছে সেখানে কোনোটা নতুন কূপের সন্ধান আছে, আবার কোনোটা ওয়ার্কওভার প্রক্রিয়া রয়েছে। তো সব মিলিয়ে যদি এই কূপের কাজ সম্পন্ন করা যায় এবং আজকেই যদি বিকেলের মধ্যে হয়তো আনুষ্ঠানিকভাবে তারা জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করবেন, তো এই ক্ষেত্রে আসলে রশিদপুর গ্যাস ফিল্ড থেকে সর্বমোট প্রায় 70 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রতিদিন জাতীয় সঞ্চালন লাইনে সংযোগ করা সম্ভব, এমনটাই কিন্তু আয়োজকরা বলেছেন। তো এখনো প্রক্রিয়া চলছে এবং আমরা আরেকটা বিষয় যদি আপনাদেরকে বলতে পারি যে বিশেষ করে সিলেটের যে গ্যাস ফিল্ড লিমিটেড, সেই সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের এখানে কার্যক্রম যে অংশটি আছে এই কার্যক্রমে আমরা দেখেছি সিলেটের হরিপুরে বিশেষ করে সিলেট 7 এবং সিলেট 10 যে দুটি কূপের খনন কাজ চলছিল, ইতিমধ্যে 10 শেষ হয়ে গেছে, কিন্তু সেটি এখনো জাতীয় সঞ্চালন লাইনে সেটি যুক্ত করা সম্ভব হচ্ছে না। তবে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের এমডি যিনি আছেন আব্দুল জলিল প্রামাণিক, তিনি বলছেন যে যেহেতু অন্যান্য কূপ থেকে এই সিলেট 10-এর গুরুত্বটা একটু বেশি ছিল সেজন্য একটু সময় নিচ্ছে। তবে এই প্রক্রিয়া শেষ হওয়ার পর এখানে সিলেট রশিদপুরের যে হবিগঞ্জের রশিদপুরের 12 এবং 11 নাম্বার আরও দুটি কূপ, একটি অনুসন্ধান কূপ এবং আরেকটি হচ্ছে ওয়ার্কওভারের কূপ, এই দুটির কাজ কিন্তু তারা চলমান রেখেছেন এবং এইটা একটি কূপের সাধারণত 3-4 মাস সময় লাগলেও ওয়ার্কওভারে এই কূপটিতে খুবই কম সময় লেগেছে। এখানে বলছেন যে স্তরে এখানে গ্যাসটা ছিল সেই স্তর নিকটবর্তী স্তর হয় মোটামুটি এর কাজ খুব তাড়াতাড়ি শেষ করা সম্ভব হয়েছে এবং এটি দেশীয় প্রতিষ্ঠান, অর্থাৎ যারা খুব খননের কাজে নিয়োজিত। আমরা দেখেছি অন্যান্য প্রতিষ্ঠানে বিদেশি সংস্থাগুলো কাজ করে, এখানে মূলত পেট্রোবাংলার যে বাপেক্স আছে বাপেক্স কিন্তু এখানে কাজগুলো করছে এবং বাপেক্সের কর্মকর্তারা বলছেন যে দেশীয় প্রযুক্তিতে যে ধরনের সংযোজন ঘটেছে সেক্ষেত্রে তারা যে কোনো জায়গায় অর্থাৎ দেশের যে কূপ অনুসন্ধানের ক্ষেত্রে যে সকল কার্যক্রম সেটি তারা আগের তুলনায় এখন অনেকটা সক্ষম এবং তারা বলছেন এই প্রক্রিয়া শেষ হওয়ার পর অর্থাৎ এই যে কূপ আছে এই কূপের কাজ শেষ হওয়ার পরেই মূলত তারা সিলেটের যে অন্যান্য কূপগুলো আছে ওয়ার্কওভারের কাজ সেখানে হাত দেবেন। তবে রশিদপুর 11 এবং রশিদপুর 13 এই কাজও চলমান রয়েছে, হয়তো 6-7 মাসের মধ্যে আরও কিছু নতুন সংযোজন জ্বালানি খাতে অর্থাৎ এখান থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব। এবং সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের যিনি ব্যবস্থাপনা পরিচালক আছেন আব্দুল জলিল প্রামাণিক, তিনি বলছিলেন যে ইতিমধ্যে সিলেটের যে হরিপুর এবং গোলাপগঞ্জ বিয়ানীবাজার এই 3টি যে ফিল্ড আছে সেখান থেকে প্রায় দৈনিক গড়ে 100 মিলিয়ন ঘনফুটের উপর গ্যাস সরবরাহ করা হচ্ছে। যদি আজকে এখান থেকে আরও 8 মিলিয়ন সংযুক্ত হয় অর্থাৎ 108 থেকে 10 মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হচ্ছে। তো এখন আসলে আমরা দেখছি এখানে যে জাতীয় গ্রিডে সঞ্চালনের জন্য যে সকল আনুষ্ঠানিক কাজগুলো সেটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে, তবে সময় লাগবে। এটি যেহেতু টেকনিক্যাল কাজগুলো একটু বেশি করতে হয় সুতরাং সতর্কভাবে তারা করছেন এবং এখানকার ব্যবস্থাপনা পরিচালক যিনি আছেন তিনি বলছেন বিকেল 2টা থেকে 3টার মধ্যে তারা এই আনুষ্ঠানিক যে প্রক্রিয়াটা আছে সেটি শেষ করতে পারবেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। জ্যোতিকা। হবিগঞ্জের বাহুবলের রশিদপুর গ্যাস ফিল্ড থেকে যুক্ত ছিলেন সহকর্মী গোলজার আহমেদ। ইজারার শর্ত অমান্য করে মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীর তরা পয়েন্ট থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদী ভাঙনের কবলে পড়ে দিশেহারা নদী পারের মানুষ। ঝুঁকিতে পড়েছে বসতবাড়ি, সেতু, বিদ্যালয়, মসজিদ, মন্দির। সড়ক বিভাগ বলছে সেতুর 1 কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করলে তা ঝুঁকির মুখে পড়ে। তবে ঠিকাদারদের দাবি অনুমোদিত সীমারেখার মধ্যেই কাজ করছেন তারা। আসাদুজ্জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামের হামেলা বেগম 2.5 বছর আগে হারিয়েছেন স্বামীকে। 2 ছেলের দিনমজুরির সামান্য আয়ে চলে সংসার। 11% জমির উপর ছিল একমাত্র বসত ভিটা, কিন্তু জেলা প্রশাসন নির্ধারিত কালীগঙ্গা নদীর তরা পয়েন্টে সীমানা অমান্য করে ড্রেজার দিয়ে বালু কাটায় সেই ভিটার অর্ধেকই এখন নদীগর্ভে বিলীন। বাড়ি তো থাকা পারি না, বাড়ি ঘর ভাঙে চুরে তো সব চলে গেছে, ঘর বাড়ি ভাঙে চুরে অন্য জায়গায় নিয়ে থুইছি।
এখন রাত্রি এইটুকের মধ্যে থাকি তাও থাকবার পারি না, ঘুম আসে না, সারা দিন রাত সমানে কাটে। শুধু হামেলা বেগমই নয়, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ঘরবাড়ি হারাচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রিজু এন্টারপ্রাইজ নির্ধারিত সীমানা না মেনে বালু উত্তোলন করছে। দিনে 6 থেকে 8টি ড্রেজার দিয়ে অবাধে বালু উত্তোলন করছেন তারা। এতে শুধু বসত ভিটাই নয়, ঝুঁকিতে তরা সেতু, বিদ্যালয়, মসজিদ এবং মন্দিরও। ড্রেজারের কারণে আমাদের বাসা ঘর যা আছে সব ভাঙে যাচ্ছে, জায়গা জোগা তোর গেছেই গা। এখন এই যে বাড়ির টুকা ছিল, বাড়ির টুকাও ভাঙে গেছে গা। এগো কত হাতে পায়ে ধরবে লাগছি, আমাকে এনতে মাটি কাইটেন না, আমরা কোন যাবো, আমরা আর বাড়ি করা পারম না, আমরা গঙ্গে ভাঙ্গা মানুষ, আমার 6টা ভাঙ্গুনি আমরা। এই ড্রেজারের কারণে আমার বাড়ি ভিটে পর্যন্ত ভেঙে গেছে। এখন অল্প একটু জায়গা আছে, এই গড়দলে আমি কোথায় যাব? আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব আমাদের এখানে কোনো একটা সরকারি ব্যবস্থা করে দিই। চলতি বছরের জুনে 7,51,00,000 টাকায় বালুমহাল ইজারা নেয় প্রতিষ্ঠানটি। ঠিকাদারের দাবি, জেলা প্রশাসন নির্ধারিত সীমানার মধ্যেই বালু তুলছেন তারা। এটা মনে হয় ব্রিজ থেকে মনে হয় যে খুব কাছে, আপনি নিচে নামে সহজে দেন যে ব্রিজ থেকে কত দূরে কাটাল, ওই ডিসামি থেকে আমাকে যেভাবে বুঝাচ্ছি আমরা ঠিক ওইভাবে কাটতেছি ভাই। আপনি যাই সহজে দেখেন, আমরা তারপর প্রবলেম মনে করেন যে না কাটার ওই পায়ে যাবে কাটার ছয় প্রয়োজনে। সড়ক বিভাগ বলছে, সেতুর 1 কিলোমিটারের মধ্যে ড্রেজার দিয়ে বালু তুললেই ঝুঁকিতে পড়ে স্থাপনা। আর জেলা প্রশাসনের দাবি, সীমার বাইরে বালু কাটার অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো ব্রিজের 1 কিলোমিটারের মধ্যে যদি বালু উত্তোলন করা হয়, তখন হচ্ছে বালু উত্তোলনের কারণে দেখা যাচ্ছে আমাদের ব্রিজের নিচে যে পিয়ার আছে এবং পাইল আছে, এই পাইলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এতে দেখা যাচ্ছে ব্রিজের আয়ু কমে যাবে এবং ব্রিজ ক্ষতিগ্রস্ত হবে। নির্ধারিত স্থানের বাহিরে কারোই বালি উত্তোলন করার কোনো সুযোগ নাই। আমরা কেউ যদি এইরকম করে, আমরা আগে কয়েকবার মোবাইল কোড করেছি, এখন আমরা এক্সট্রিম লেভেলের মেজার নিব। আমরা তাদের যে ইজারা এটা বাতিল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখে দেব। প্রশাসন আইন প্রয়োগে কঠোর না হলে শুধু ভিটে মাটি নয়, নদী পাড়ের মানুষের জানমালের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করা সম্ভব হবে না বলে জানান স্থানীয়রা। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। বান্দরবানের বিভিন্ন উপজেলায় রয়েছে অসংখ্য ঝর্ণা, সবুজ পাহাড় আর মনোরম প্রাকৃতিক পরিবেশে পাহাড়ের গহীনে এইসব ঝর্ণা দেখতে প্রতিদিনই ছুটে যায় পর্যটকরা। তবে সতর্কতার অভাবে ঘটে দুর্ঘটনাও। পর্যটন সংশ্লিষ্ট ও প্রশাসনের কর্তারা বলছে, পার্বত্য এলাকায় ভ্রমণে বাড়তি সতর্কতা প্রয়োজন, পাশাপাশি ভ্রমণ নিষিদ্ধ এলাকার গহীনে যাওয়াও অনুচিত। রিজভী রাহাতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পার্বত্য জেলা বান্দরবানে যেদিকে চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। সবুজের সমারোহে এসব পাহাড়ের অন্তরালে দেখা মেলে অসংখ্য ঝর্ণার। সদর উপজেলা ছাড়াও রুমা, থানচি, রোয়াংছড়ি, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম এলাকায় এসব ঝর্ণার রূপ দেখতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমী পর্যটকরা। উপভোগ করেন প্রাকৃতিক অপার সৌন্দর্য। বাংলাদেশে এত সুন্দর জায়গা হতে পারে এটা আমার কল্পনার মধ্যে ছিল না। আমি একটা জিনিস মিস করি যে আমি এতদিন কেন আসলাম না। সুন্দর সুন্দর জলপ্রপাত, পাহাড়, পথ, খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। ইভেন অনেক জায়গায় নোটিস করলাম যে হচ্ছে সতর্ক বার্তা লেখা আছে। ইভেন ঝর্ণাগুলো খুবই পিচ্ছল, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। পরিবেশটা অনেক সুন্দর এবং অনেক মনোমুগ্ধকর, দেখে অনেক ভালো লাগতেছে আমার কাছে। দুর্গম পাহাড়ি পথে ঘন্টার পর ঘন্টা হেঁটে ঝর্ণায় পৌঁছানো আর সেখান থেকে ফিরে আসা বেশ কষ্টকর ও অনিরাপদ। এছাড়া অসতর্কতায় দুর্ঘটনার কবলে পড়েন অনেক পর্যটক, এমনকি ঘটে প্রাণহানির ঘটনাও। অনেক জায়গায় দেখা যায় পিছল বিরবিজা থাকে, রেলিং থাকে না। যদি ঝর্ণাতে একটা সিকিউরিটি গার্ড দেওয়া হয় বা এখানে ব্যানার দেওয়া হয়, পোস্টারগুলো দিয়ে দিলে ভালো হয়, পর্যটকদের ঘুরতে সুবিধা হবে। আমি মনে করি যে যারা এখানে আসে সবারই নিয়ম শৃঙ্খলা মেনে এখানে আপনার আসা উচিত। নিয়ম শৃঙ্খলার বাইরে কোনো কাজ করলে আমাদের নিজেদের ক্ষতি। পর্যটন সংশ্লিষ্ট ও প্রশাসনের কর্মকর্তারা বলছেন, পার্বত্য এলাকায় ভ্রমণের প্রয়োজন বাড়তি সতর্কতা, পাশাপাশি ভ্রমণ নিষিদ্ধ এলাকার গহীনে যাও অনুচিত। পর্যটকরা যাতে ঝুঁকিপূর্ণ পর্যটন স্পটগুলো না যায়, আমাদের পরামর্শ নিয়ে, প্রশাসনের পরামর্শ নিয়ে এবং আমাদের নিবন্ধিত গাইড নিয়ে তাদের ঝুঁকিপূর্ণ পর্যটন স্পটগুলো ভ্রমণ থাকে। এভাবে যদি পর্যটন স্পটগুলো ভ্রমণ করে থাকে তাহলে পর্যটকদের নিরাপত্তার কোনো সমস্যা হবে না। প্রশাসনের সঙ্গে যোগাযোগ না করে অথবা ভুল তথ্য দিয়ে তারা চলে যাচ্ছেন। তো এই বিষয়টি আসলে কোনো ঘটনা ঘটলে আমরা জানতে পারছি অনেক পরে, তো আমাদের কোনো কিছু করা থাকছে না। তো আমি পরামর্শ দিব তারা যাতে আগে আবহাওয়ার পূর্বাভাসটা তারা দেখে যান
এবং দক্ষ স্থানীয় ট্যুর গাইডদের মাধ্যমে তারা যাতে ভ্রমণ করেন। অঘোষিত পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানেই তারা যেতে বেশি আগ্রহী হয়। এটি প্রশাসনকে ফাঁকি দিয়েই মূলত তারা আসলে এই পর্যটন কেন্দ্রগুলোতে চলে যাচ্ছে। যেই পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়াটা ঠিক হবে না সেগুলোতে আমরা বিশেষ টহলের ব্যবস্থা করেছি। জেলা প্রশাসনের তথ্যমতে 2017 সাল থেকে প্রায় 9 বছরে ঝর্ণায় ও পাহাড়ি ঢলে মৃত্যু হয়েছে 27 পর্যটক ও স্থানীয় বাসিন্দার। এখন বান্দরবান। ক্রেতা দর্শনার্থীর উপস্থিতিতে জমে উঠেছে শরীয়তপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। বাহারি পণ্যেই আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। প্রতিদিন বিক্রি হচ্ছে কোটি টাকার বেশি। তবে শহরের প্রাণকেন্দ্রে মেলার আয়োজন করায় লেগেই থাকছে যানজট। প্রতিনিয়ত বাড়ছে দুর্ভোগ। সজীব খানের ছবিতে কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। শরীয়তপুরে জমে উঠেছে মাসব্যাপী বাণিজ্য মেলা। সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের ভিড়ে মুখরিত মেলা প্রাঙ্গণ। পছন্দের পণ্য কিনতে স্টলে স্টলে নানা বয়সী মানুষ। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরছেন তারা। নিত্য প্রয়োজনীয় ও বাহারি পণ্যে আকৃষ্ট বেশিরভাগ ক্রেতা। বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারাও। মেলায় ঘুরতে তো সবারই ভালো লাগে, তো ভালোই লাগছে। সব কিছুর পণ্য মোটামুটি নাগালের মধ্যে আছে, বেশিও না কমও না, কেনার মতো। প্রোডাক্ট মোটামুটি খারাপ না, বাইরের জিনিসের মতোই, কিন্তু দাম একটু বেশি। একটা প্লেট আপনি বাইরে থেকে 150 টাকা কিনতে পারবেন, এর নিচে পারবেন না। এখানে আমরা 100 টাকা বিক্রি করতেছি। মেলা মানে তো ডিসকাউন্ট, মেলা মানে তো ছাড়। আমাদের তো প্রচুর পরিমাণ সেল, ওই জন্য আমাদের সেল বেশি, লাভ সীমিত। আমাদের এখানে তো ক্রেতার তো অভাব নেই, ক্রেতা বেশি, ওই জন্য সেলও বেশি। শহরের প্রাণকেন্দ্রে মেলার আয়োজন। ব্যবহার করা হয়েছে শিল্পকলার মাঠ। সামনেই সরকারি হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিক। এতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ভোগ। স্পেসটা আরেকটু বড় বা অন্য একটা জায়গায় যদি মেলাটা হইতো তাহলে সবচাইতে ভালো হইতো আর কি। এই মেলা দেওয়ার পর থেকে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা রাস্তাঘাট জ্যাম হয়ে থাকে, সাধারণ মানুষ চলাচল করতে পারে না ভালো মতন। পাশে হসপিটালে তো আসার সময় অ্যাম্বুলেন্স দেখলাম, অ্যাম্বুলেন্সটা তো আসতে পারতেছে না। মেলার স্থান নির্বাচনে জেলা প্রশাসনের ওপর দায় চাপালেন আয়োজকরা। কথা বলতে রাজি হয়নি জেলা প্রশাসক। ডিএসআর আমাকে এটা নির্বাচন করে এটা দিচ্ছে যে এখানে করেন, আমাদের মাঠ আছে, আমাদের মাঠে করেন। এই জন্য আমরা এটা নির্বাচন করছি। ওরা বলে শিশু পার্কে যাবো, ওকে ফার্স্ট যান। তারপরেও শিশু পার্কে বলা হয়েছে যে যদি কোনো টিকিট নিয়ে আসে, কেউ বললো না, তারপরে আমি টাকা ক্যাশ থেকে ফেরত দিয়ে দিচ্ছি প্রতিদিনই। মাসব্যাপী মেলায় প্রতিদিন লেনদেন হচ্ছে গড়ে 1 থেকে 1.5 কোটি টাকা। সময় যতই গড়াচ্ছে ততই বাড়ছে বিক্রির পরিমাণ। মাসব্যাপী মেলার যতই দিন গড়াচ্ছে ততই জমজমাট হয়ে উঠছে। তবে এই মেলার স্থান নির্বাচন নিয়ে ক্রেতা দর্শনার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানটি পরিবর্তন করা গেলে আরও জমজমাট হয়ে উঠবে এই মেলা, এমনটাই বলছেন ক্রেতা বিক্রেতা এবং দর্শনার্থীরা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। শেষ করছি এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। বাগেরহাট ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা পুনর্বহাল দাবিতে বিক্ষোভ, ভাঙা সড়ক ও রেলপথ অবরোধ, পাবনার বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল। দাবি আদায়ের ভাষা এখন সড়ক মহাসড়ক অবরোধ, বিপাকে পরিবহন মালিক ও ব্যবসায়ীরা, ক্ষতিগ্রস্ত ব্যবসা বাণিজ্য, জনসাধারণের দুর্ভোগ। চাকসুতে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর রাকসুর নির্বাচনী প্রচারণা। হবিগঞ্জের রশিদপুরের 3 নম্বর কূপের গ্যাস উত্তোলন প্রক্রিয়া শুরু, প্রতিদিন জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ হবে 8 মিলিয়ন ঘনফুট গ্যাস। এবং অনলাইনে টিকিটিং ঘিরে পূর্বাঞ্চল রেলওয়েতে সক্রিয় কালোবাজারি চক্র, সোশ্যাল মিডিয়া সহ বিক্রি হচ্ছে প্রকাশ্যে। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।
ধন্যবাদ।